রিমার শ্বশুরবাড়িতে সবাই ইফতারি করার জন্য ডাইনিং টেবিলে বসে আছে। রিমা একে একে সবার প্লেটে বাহারি রকমের বানানো ইফতারের আইটেমগুলো তুলে দিচ্ছিল। সেই সময় রিমার দেবর রায়হান বলল, ভাবি, তোমাকে যে বলেছিলাম মুরগির চপ বানাতে, সেটা কোথায়? এখানে তো শুধু ডিমের চপ দেখতে পাচ্ছি। আসলে ভাই, আজ রাতে রান্নার জন্য সব তৈরি করতে গিয়ে একটু সময় বেশি লেগেছিল, তাই তাড়াহুড়ো করে ইফতারির জন্য এই সকল আইটেমগুলোই বানাতে পেরেছি। তোমার জন্য আর মাংসের চপ বানিয়ে উঠতে পারিনি। আজ ডিমের চপটাই খেয়ে দেখো, ভালো লাগবে। কাল না হয় হাতে আরও বেশি সময় নিয়ে কাজ করতে বসবো, আর তোমাকে মাংসের চপও বানিয়ে দেব। রায়হান বিরক্তির স্বরে বলল, আমি খেতে চেয়েছি মাংসের চপ, তাহলে আমি ডিমের চপ কেন খেতে যাব? তুমি সময়ের সঠিক হিসাব করতে পেরেছ নাকি পারোনি, সেটা তো আমার দেখার বিষয় না। রায়হানের এরূপ কথায় রিমার মুখ মলিন হয়ে যায়। পরপরই রিমার ছোট ননদ মিতু বলল, ভাবি, তোমাকে বলেছিলাম আমাকে তরমুজের ঠান্ডা জুস বানিয়ে দিতে, কিন্তু তুমি আমার গ্লাসও লেবু শরবত কেন দিয়েছ? তার মানে তুমি আমার জন্য জুসও বানাওনি? রিমা মলিন স্বরে বলল, তাড়াহুড়োতে সেটা বানানোরও সময় পাইনি মিতু। মিতু রাগী স্বরে বলল, কি? আমি তোমাকে এতবার করে বলেছিলাম আমার জন্য জুস বানাতে, তুমি সেটাও বানালে না। এখন আমি ইফতারে খাবো কি শুনি? আজ না হয় লেবু শরবতটাই খেয়ে নাও মিতু। লেবু শরবতও শরীরের জন্য যথেষ্ট উপকারী। একে তো যেটা করতে বলেছি সেটা করনি, আবার অন্য আইটেম দিয়ে আমাকে আর ছোট ভাইয়া দুজনকেই চালিয়ে দিতে বলছো। ধুর, আমার রোজাটাই মাটি করে দিল। এই শোনো, যদি তুমি এক্ষুনি আমার জন্য জুস না বানিয়ে আনো, তাহলে কিন্তু আজ আমি ইফতারই করব না, বলে দিলাম। মিতুর তালে তাল মিলিয়ে রায়হানও বলল, আমাকেও মাংসের চপ না বানিয়ে দেওয়া পর্যন্ত আমি ইফতার করব না। সে সময় রিমার স্বামী রাজ কিছুটা রাগী স্বরে বলল, কি শুরু করলি তোরা? রিমা বলল তো, সে সময় কুলিয়ে উঠতে না পারায় তোদের বলা খাবারগুলো তৈরি করতে পারেনি। এই সামান্য বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করছিস কেন তোরা? টেবিলে তো ইফতারি করার জন্য কত রকমের আইটেম রাখা, মনের মতো আরও একটা দুইটা আইটেম মিস হওয়ার জন্য আর ইফতারি করা যাবে না? এটা কেমন কথা? হ্যাঁ, এ বিষয়ের একটা কথা আমি শুনতে চাই না তোদের মুখে। এখানে যে খাবারগুলো আছে সেগুলো দিয়ে চুপচাপ ইফতার করে নিয়ে আছে। রিমার শাশুড়ি মা মমতা বেগম বললেন, আহা রাজ, তুই ওদের সাথে এভাবে কথা বলছিস কেন? ওরা সারাদিন কত কষ্ট করে রোজা রেখেছে, তাই ইফতারের সময় নিজেদের পছন্দ অনুযায়ী খাবার খাওয়ার ইচ্ছে পোষণ করেছিল তোর বউয়ের কাছে। কিন্তু মহারানীর তো আবার কাজের হাত নড়বড়ে। একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ করার সময় তিনি নাকি কুলিয়ে উঠতে পারেন না। বিয়ে করে এ বাড়িতে যখন আমি নতুন এসেছিলাম, তখন এই এক হাতে শ্বশুরবাড়ির সবার জন্য তাদের ইচ্ছে অনুযায়ী বাহারি রকমের ইফতারি বানাতাম। কখনো কাউকে একটা অভিযোগ করারও সুযোগ দেইনি। সেই হিসেবে তোর বউ কী করলো তা তো একটাবার দেখছিস না। মা, তুমি নিজেও দেখছি অবুজের মতো কথা বলছো। বাবা থেকে শুনেছিলাম, বহুদিন আমার দাদিমা ফুফিরা কখনো তোমার উপর পুরো সংসারের কাজের দায়ভার তুলে দেননি। তারাও সমানতালে তোমার হাতে হাত লাগিয়ে কাজ করেছেন। সেই কারণে তুমি সবার আবদার সঠিকভাবে পূরণ করতে পেরেছিলে। কিন্তু এখন তো রিমা একা হাতে সব কাজ করে, ওর দিকটাও তো বুঝতে হবে। তোমার ছেলে মেয়ে তো সারাদিন রুমের মধ্যে শুয়ে বসে থেকে ফোন দেখে সময় পার করে দেয়। ওদের আবার রোজা রাখতে কিসের কষ্ট হয় শুনি? তুমি আমাদের ভাই হয়ে আমাদেরই দোষ কিভাবে ধরতে পারছো? কোথায় আমাদের সাপোর্ট করবে তা না, নিজের বউয়ের হয়ে সাফাই শোনাচ্ছ। দেখো মা দেখো, বিয়ে হয়েছে 2 মাস হলো না, এখনই তোমার বড় ছেলে কেমন বইয়ের আঁচল ধরা গিয়েছে। রাজ অত্যন্ত রাগী স্বরে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথা যদি বলেছিস তোরা, তাহলে থাপ্পড় দিয়ে তোদের দুজনের কান লাল করে দেব, আমি বলে দিলাম। রাজ, অনেক হয়েছে। মিতু রায়হান ভুল কিছু বলেনি। তুই নিজের বইয়ের পক্ষ নিতে গিয়ে নিজের ছোট ভাই বোনদের কথা ভুলে যাচ্ছিস। আমি কারোর হয়ে কোনো পক্ষপাতিত্ব করি না, যা বলার সত্যি বলেছি আমি। রায়হান না হয় ছেলে মানুষ, কিন্তু মিতু, ও তো মেয়ে, তাই না? ও তো বয়স হয়েছে যথেষ্ট, ও তো পারত রিমার হাতে হাতে কাজ করে ওকে একটু সাহায্য করতে। যদি মিতু এমনটা করতো, তাহলে আজ এখানে মাংসের চপ আর ওর বলা জুসও থাকতো, এত সময় ধরে ঝামেলাও হতো না। আমি কেন কাজ করতে যাব? সারাদিন রোজা রেখে বিকেলের পর শরীর কেমন নাজেহাল হয়ে যায়। এসব জেনে বুঝো আবার তোমার বইয়ের সুবিধার জন্য আমাকে কাজের লোকের মতো খাটতে বলছো? কেমন ভাই তুমি? রাজ মিতুকে ধমক দিতেই সে দমে যায়। রাজ বলল, তুই একা সারাদিন রোজা রাখিসনি, রিমা নিজেও রোজা রেখেছিল। রিমা যদি রোজা রেখে একা হাতে সংসারের যাবতীয় কাজ করতে পারে, তাহলে তুই কেন ওর সাথে সামান্য সহযোগিতাটুকু করতে পারবি না? সহযোগিতা করলেই কেউ কাজের লোক হয়ে যায় না। 2 দিন পর যখন তোর বিয়ে হবে, তখন পরের বাড়িতে গিয়ে কি এমন আয়েসের সাথে পায়ের উপর পা তুলে শুয়ে বসে থেকে নিজের শাশুড়ি আর ননদকে হুকুম করবি তোর জন্য বাহারি রকমের ইফতার বানিয়ে দিতে? এখনও সময় আছে, নিজের স্বভাব আর মানসিকতা ঠিক কর, নয়তো ভবিষ্যতে চরমভাবে আফসোস করতে হবে, বলে দিলাম। রাজের এরূপ কথা শোনার পর আর কেউ কিছু বলার সাহস জুগিয়ে উঠতে পারে না। সবাই চুপচাপ খেতে শুরু করে।
রিমা রান্নাঘরে সিনের সামনে দাঁড়িয়ে এটো প্লেট বাটিগুলো পরিষ্কার করছিল। সেই সময় ওর খেয়ালে পুরনো কিছু স্মৃতিচারণ ঘটে। রিমা এক হাতে নিজের চোখের জল মুছে মনে মনে বলল, তুমি ঠিকই বলেছিলে মা, এখানে আমি সবার সাথে যতই মানিয়ে চলার চেষ্টা করি না কেন, সবার মন জয় করতে পারবো না। একটু এদিক সেদিক হলেই কেউ কথা শোনাতে ছাড়ে না। বিয়ের আগে তোমাদের সাথে কতই না শান্তিতে কাজ করতাম। সময়ের অভাবে বা খেয়াল হারা হয়ে কোনো একটা কিছু করতে না পারলেও তুমি বা ভাইয়া কখনো কথা শোনাতে না। আর এখানে সবাই যেন সুযোগ খুঁজে, কখন আমার একটা ভুল তারা পাবে আর তাদের ইচ্ছে অনুযায়ী আমাকে মন্দ কথা শোনাবে। মাঝরাতে রিমা সেহরির জন্য রান্নাঘরে রান্না করছে। সেই সময় মমতা বেগম রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, সেহেরির আর মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে, আর তোমার রান্না এখনো শেষ হলো না বৌমা? এই তো মা, হয়ে এসেছে প্রায়, আর 10 মিনিটের ভিতরেই খাওয়ার উপযোগী হয়ে যাবে। বিয়ের পর বাড়ির বউদের রোজার সময় যে তাড়াতাড়ি উঠে রান্না শেষ করতে হয়, এই কথা কি তোমার মা তোমায় বলে দেয়নি? বউদের ঘুম হতে হয় হালকা, যেন একটু শব্দ কানে পড়তেই ঘুম ভেঙে যায়। আর তুমি কি না নিজের ইচ্ছে মতো সময় নিয়ে ঘুমিয়ে তারপর উঠো রান্না করতে? মা, সেহরির জন্য এখনো 1 ঘন্টা সময় বাকি আছে, এত তাড়াহুড়ো করছেন কেন আপনি? কেমন নির্লজ্জ মেয়ে তুমি! ভুল করেছ, কোথায় মাথা নত রেখে ভুলের জন্য ক্ষমা চাইবে, তা নয় আমার মুখে মুখে কথা বলছো। সেই সময় মিতু ওর মায়ের পাশে এসে দাঁড়িয়ে কটাক্ষের স্বরে বলল, তোমার আদরের ছেলে তো তার বউকে মাথায় তুলে এমন নির্লজ্জ বানিয়েছে মা। তাই তো এখন হাজার ভুল করলেও মহারানীর মুখ বন্ধ থাকে না। আর তোমার ছেলের সামনে তো তার বউকে এখন কিছু বলাও যায় না। বউয়ের ভুল তিনি দেখেন না, উল্টে যারা তার বউয়ের ভুলগুলো ধরিয়ে দেয় তাদের সাথে যাচ্ছে তাই আচার ব্যবহার করে। সন্ধ্যায় ইফতারির সময় কেমন করলো দেখলে তো? তোমার ছেলের বউকে জিজ্ঞাসা করো তো কী দিয়ে সে আমার ভাইকে বশ করেছে। এভাবে কেন কথা বলছো তুমি মিতু? আমি ঘুম থেকে উঠতে দেরি করিনি, তাড়াতাড়ি উঠেছি। তোমরা এক একজন এক এক রকম তরকারি দিয়ে সেহরি করবে বলেছিলে। একা হাতে সব কাটাকাটি করে আবার রান্না করতে তো একটু সময় লাগবেই। এখনও যদি তোমাদের বলা কারোর একটা খাবার আইটেম বানাতে না পারতাম, সেটা নিয়েও তো কথা শোনাতে ছাড়তে না তোমরা। আর আমার রান্নাও শেষ হয়ে এসেছে, এক্ষুনি খেতে দিতে পারবো আমি। তোমার ভাইকে আমি কোনো কিছু দ্বারা বশ করিনি, সে একজন ম্যাচিউর পুরুষ, তাই কোনটা সঠিক আর কোনটা ভুল তা খুব ভালোভাবেই বুঝতে পারে। দেখো মা দেখো, তোমার ছেলের বউয়ের কথার ধরন দেখো। আমরা নাকি তাকে কথা শোনাতে ছাড়ি না, সে নিজেই যে কথা শোনার মতো কাজ করে সেসব আর সে চোখে দেখছে না। 2 দিন পর আমাকে বিয়ে দিয়ে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগবে, আর ছোট ভাইকেও বাসা থেকে বের করে দিবে। তোমাকেও তখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। তারপর পুরো সংসার নিজের হাতের মুঠোয় নিয়ে রাজ করবে মহারানী। সব কিছুই আমি পরিষ্কারভাবে দেখতে পারছি। মিতুর মুখে এরূপ কথা শুনে রিমা কিছু বলার ভাষায় যেন হারিয়ে ফেলেছে। মমতা বেগম তেজি স্বরে বললেন, আমার সংসারে আমি ব্যতীত দ্বিতীয় কেউ রাজ করতে চাইবে আর আমি তা হতে দিব? ভাবলি কি করে তুই মিতু? তোর মাকে তুই এখনো ঠিকভাবে চিনতেই পারিসনি। যদি দেখেছি এই মেয়ে বেশি বাড়াবাড়ি করেছে, তাহলে ওকে আজীবনের জন্য আমার ছেলের জীবন আর এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করব আমি। এই বলে মমতা বেগম স্থান ত্যাগ করলেন। মিতু রিমার দিকে তাকিয়ে একবার মুখ বাঁকিয়ে মায়ের পেছন পেছন চলে যায়। রিমা অঝোর ধারায় 2 চোখ দিয়ে নোনা জল ফেলতে ফেলতে বলল, মা গো, শ্বশুরবাড়ির জীবন যে কতটা কঠিন হয় তা আজ খুব ভালোভাবেই বুঝতে পারছি। তোমার আর ভাইয়ার কথা আমার ভীষণ মনে পড়ছে মা। আগে তুমি কত সময়ের ভিতরেই সব রান্না শেষ করার পর আমাকে ঘুম থেকে জাগিয়ে দিতে, আর এখন ঘুম হারাম করে সবার মন মতো খাবার বানিয়েও আমার দোষের শেষ দেখি না। কিছুদিন পর নিজ রুমের বিছানায় বসে আছেন মমতা বেগম, তার পাশেই মিতু বসে আছে। সেই সময় রাজ ওর মায়ের রুমে প্রবেশ করে বলল, মা, তোমার আর মিতুর সাথে জরুরি একটা বিষয়ে কথা বলা ছিল আমার। মমতা বেগম হাসি মুখে বললেন, আমার পাশে এসে বস বাবা। রাজ ওর মায়ের পাশে বসে বলল, মা, আমার অফিসের সুমন নামের একজন কলিগ মিতুর জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন। সুমন যথেষ্ট ভালো, ভদ্র, আমার সমপরিমাণ স্যালারি পায়, পারিবারিক আর্থিক অবস্থাও মোটামুটি ভালো। তুমি তোমার মেয়ের থেকে শোনো, সে বিয়ের জন্য রাজি থাকলে আমি এই বিষয়ে সুমনের সাথে কথা বলতে পারি। মমতা বেগম মিতুর দিকে তাকাতেই দেখলেন মিতুর মুখে লজ্জা মাখা হাসি ফুটে আছে। মমতা বেগম বুঝে গেলেন মিতুর বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই। মমতা বেগম বললেন, কথা বল তুই ছেলের সাথে, আর আমাদের বাসায় মিতুকে দেখার জন্য সপরিবারে আসতে বল। সবকিছু ঠিকঠাক থাকলে বিয়ে অবশ্যই হবে। 1 মাস পর রিমা ড্রয়িং রুমে আসবাবপত্রগুলো পরিষ্কার করছিল। মমতা বেগম সোফায় বসে বিরক্তির স্বরে বললেন, এই সামান্য কাজ করতেই যদি সারাদিন লাগিয়ে দাও, তাহলে ঘরের বাকি কাজগুলো কখন হবে শুনি? 4 মাস হলো বিয়ে হয়েছে তোমার, এখনো সময়ের কাজ সময় শেষ করা শিখলে না।
মমতা বেগমের কথার পিঠে কথা বললে আরও 4টে কটু কথা শুনতে হবে বিধায় রিমা নীরব থেকে কাজ করে যাচ্ছে। সেই সময় কলিং বেল বেজে উঠলে রিমা গিয়ে দরজা খুলে দিতেই দেখে মিতু মলিন মুখশ্রী নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। রিমা দরজা থেকে সরে দাঁড়াতেই মিতু বাসার ভেতরে প্রবেশ করে মায়ের পাশে গিয়ে বসে। রিমা দরজা আটকে দিয়ে সোফার পাশে এসে দাঁড়াতেই মমতা বেগম বললেন, পাথরের মূর্তির মতো এইভাবে দাঁড়িয়ে আছো কেন তুমি? হ্যাঁ, দেখছই তো আমার মেয়েটা কতদিন পর জার্নি করে এই বাড়িতে আসলো। আক্কেল করে ওর জন্য একটু ঠান্ডা শরবত বানিয়ে আনতে পারছো না? এসবও কি বলে বলে দিতে হয়? রিমা মলিন মুখ নিয়ে রান্নাঘরের দিকে যেতে নিলে মিতুর কথায় সে থেমে যায়। ভাবি, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানে বসো। মিতু, মা আমার, কি হয়েছে তোর? তোর মুখ চোখ এমন শুকনো লাগছে কেন? আর ওকে বা বসতে বলছিস কেন? মিতু আর নিজেকে ধরে রাখতে না পেরে কান্না করতে করতে বলল, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে মা। বিয়ের আগে আমি ভাবির সাথে অনেক অন্যায় করেছি, কথায় কথায় খারাপ আচার ব্যবহার করেছি। আজ তার ফল আমায় সৃষ্টিকর্তা স্বয়ং দিচ্ছেন। আমার শাশুড়ি আর ননদ একদমই ভালো না মা। আমি তাদের সাথে মানিয়ে চলার অনেক চেষ্টা করি সবসময়, কিন্তু তারা আমার না ধরলেও চলে এমন ভুলগুলো বড় করে তুলে ধরে আমায় অনেক মন্দ কথা শোনান। যেভাবে তুমি আর আমি ভাবিকে শুনাই সেভাবে। কথায় আছে, পরের মেয়েকে জ্বালালে নিজের মেয়েকেও জ্বলতে দেখতে হয়। এই কথাটা আমার জন্য বাস্তবে পরিণত হয়ে গেল মা। ভাবিকে তুমি আর কখনো জ্বালিও না। ভাবির সাথে মানিয়ে চলার চেষ্টা করো সবসময়। ভাবির ভুলগুলোকে বড় করে তুলে না ধরে তাকে ক্ষমা করে দিও। ভাবি, পারলে তুমিও আমায় ক্ষমা করে দিও। মিতুর কথা শুনে মমতা বেগম অবাক হয়ে যায়। পাশাপাশি নিজের কর্ম নিয়ে অনুশোচনা বোধ করতে শুরু করেন তিনি। রিমা নিজের ঠোঁটে স্মিত হাসির রেখা ফুটিয়ে তুলে ওদের দিকে তাকিয়ে আছে। মোটিভেশন। শাশুড়ি ও ননদ হওয়ার খাতিরে বাড়ির বউদের উপর সংসারের যাবতীয় কাজের দায়িত্ব চাপিয়ে না দিয়ে তার হাতে হাতে সাহায্য করে সংসার জীবনটি তার জন্য সুখ ও শান্তিময় করে তুলুন। কোনো মানুষই ভুল ত্রুটির বাইরে নয়। বাড়ির বউদের ভুলগুলোকে বড় করে তুলে না ধরে পরিস্থিতি বুঝে তাদের সাপোর্ট করলে প্রতিটি সংসারে সুখ শান্তি বিরাজমান করবে।